বক করার তো আর সাবজেক্টের কোনো অভাব নেই। বক আ করার জন্য আবার চলে আসলাম। তো আমরা মানে আগের মতোই এই বকবকের আইটেমটা নতুন তেমন কিছু না। আম আমি কোনো স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে যেটা যখন মনে পড়ে কিংবা কথা বলতে কথার ভেতরে যখন মনে হয় যে এই বিষয়টার উপরে আমি একটু ভালো কথা বলতে পারবো। ভালো না মানে আমি যতটুকু জানি আরকি ততটুকু বলতে পারবো, সেই কথাগুলো বলি। আর এমনিতে তো আমি তো সহজ দর্শন বইয়ের লেখক। আমি তো শুধু কবিতা লিখি না কিংবা সাধারণ গদ্য, উপন্যাস এগুলো লিখি এরকম না। এগুলো লিখি আ আবার আমি দর্শন বিষয়ে আমি লেখালেখি করি। আ আমার একটা বইও আছে। বইটার নাম হচ্ছে 'সহজ দর্শন'। তো সেই সহজ দর্শনের ২য় একটা খণ্ড লেখা হবে। লেখা হচ্ছে ওইটারই প্রস্তুতি নিছিলাম। দর্শন তো মানে দর্শন আ সহজ করে লেখাটা একটু কঠিন। মানে দর্শনের বিষয়টা তো একটু পণ্ডিত ব্যক্তিরা দার্শনিক হয়। যাদের ভাষা জ্ঞানও প অ প পাণ্ডিত্যপূর্ণ থাকে। তো সেই পাণ্ডিত্যপূর্ণ ভাষা এবং এই মানে এই আ দর্শনের যারা যে বইগুলো পাওয়া যায়, সে বইগুলো ইদানিংকালে একেবারে লেটেস্ট এই গদ্য রীতির ভাষা আ যেটা এখন আমাদের মধ্যে চলতেছে, এটা আ এই ভাষা ব্যবহার করে খুব উল্লেখযোগ্য কেউ তেমন কিছু লেখে নাই। যার জন্যে দর্শনের যে লেখার যে আ সেটাকে যদি বর্তমান সময়ের ভাষা দিয়ে লিখতে হয়, তাহলে একটু সময় লাগে। এমনিতে ওই যে তৎসম শব্দের ব্যবহার বেশি কিংবা উম আমাদের এই যে ভারতীয় দর্শনের বিষয়টা তো সংস্কৃতি, আ তারপরে হিন্দি, তারপরে বৌদ্ধ যে দর্শন, এই দর্শনগুলো তো আসলে ওইরকম একটা ভাষায় লেখা এবং পরবর্তীতে বাংলায় যেভাবে লেখা হয়েছে সেটাও যে খুব বেশি উন্নত মানের মানে বস্তুত কথা হলো যে এই লেখার কাজে ব্যস্ত আছি আরকি। দর্শনের লেখা যে সময়টুকু পাই কাজের ফাঁকে, সেই একেবারে যেটা মানে এখন যেটার প্রতি মনোযোগ দিচ্ছি সেটা হচ্ছে যে আমার এই বইটাকে আমি শেষ করতেছি। সহজ দর্শন ২য় পর্ব আরকি ২য় পার্ট। তো এই এর জন্যে আবার এর মধ্যে মাছের সাথে গল্প করতে হয়, গাছের সাথে গল্প করতে হয়। তারপরে দৈনিক পত্রিকা পড়তে হয়। এগুলো হলো কাজের বাইরের যে কাজটা। আবার বাইরের থেকে আ কিংবা দেশের ভিতর থেকেও মানে এই নেট যখন খোলা পায় মোবাইলে তখন অনেকেই ফোন করে। আ তো বাইরে কথা বলতে হয়। বাইরে আমার আত্মীয়স্বজন, ভাই ব্রাদার আছে। দেশের বাইরে বন্ধু-বান্ধব আছে তাদের সাথে কথা বলতে হয়। আবার লোকাল ফোনে কথা বলতে হয়। মানে কাজের বাইরে এ সমস্ত কাজও কাজের মধ্যেই পড়ে। কাজ আসলে আ ক্রিয়ার একটা ব্যাপার তো। তো সারা সারাদিনটাই কাজের মধ্যে যায়। তো আজকে আবার একটু মাছের সাথে কথা বললাম। আ তো মাছের সাথে কথা বললাম। উম তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি। ভিডিও করি। আ মাছ কিংবা গাছ কিংবা পশু-পাখি নিয়ে একটু কথা বলি। তো যেটা পশু-পাখির মধ্যে যে আমরা যে মাছ যে আমরা লালন-পালন করি, অ্যাকোয়ারিয়ামের মাছ। এটার মানে হারায় যাওয়া, পলায় যাওয়া এটার কোনো ভয় নাই। একমাত্র অ যদি কোনো পানি দূষিত হয় কিংবা ইত্যাদি কারণে পানির তাপমাত্রা যদি ঠিক না থাকে, খাবার যদি ঠিক না থাকে তাহলে পরে এই মাছের সমস্যা হয়। কিন্তু অন্যান্য যে প্রাণী আছে এগুলোকে আবার মানে এগুলো নিরাপদে রাখার জন্যে অ্যা আবার ব্যবস্থা করতে হয়। যেমন কুকুর, বিড়াল। কুকুর
পারলে তার গলায় বেল্ট দিতে হবে, শিকল দিতে হবে। যদি কেউ ঘরের কুকুর পালতে চায়, ঘরে মানে ঘরের বাইরে আপনি এসেও রাখতে, মানে ঘরের ভিতরে পালতে পারেন, এক ধরনের কুকুর আছে। আবার আপনি মনে করেন যে আপনার বিল্ডিং টিল্ডিং থাকে, আপনি মানে নিচে পালতে পারেন, অথবা আপনি কুকুরের জন্য আলাদা ঘর করে দিয়ে কুকুরকে পালতে পারেন। তার নিরাপত্তা আবার নিশ্চিত রাখতে হবে। আবার বিড়াল, বিড়াল তো একটা মহান একটা প্রাণী। বিড়াল মনে করেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইসলাম ধর্মের যিনি নবী এবং সারা পৃথিবীর মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ হৃদয়বান মানুষ, সেই হৃদয়বান মানুষের পালতো হলো বিড়াল। তাহলে যারা বিড়াল পালেন তাদের জন্য কিন্তু সতর্কতা আছে। আপনি যদি মিন মাইন্ডেড হন, আপনি যদি খুব ছোটো মনের হন, আপনি বিড়াল পালতে পারবেন না। বিড়াল পালতে হলে আপনাকে অনেক বড় মনের মানুষ হতে হবে। বিড়ালকে আপনার কাছে ঘুমানোর জন্য আপনার গায়ের মধ্যে আসবে, আপনার সাথে বিভিন্ন ধরনের তার যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস আপনাকে মানতে হবে এবং তার আচরণ আপনাকে কখনো কখনো, যেমন কুকুরের ক্ষেত্রে কখনো কুকুরকে আপনার মনে হবে না স্বার্থপর, কিন্তু বিড়াল যদি আপনি পালেন তাহলে আপনার কখনো কখনো বিড়ালের আচরণ আপনাকে মনে হবে যে এই বিড়ালের আচরণটা আপনার বিড়ালটা স্বার্থপরের মতো আচরণ করতেছে, কারণ এই ওইটা পালার জন্য অনেক বেশি বড় মনের দরকার হবে। এই জন্য যারা দেখবেন যে বিড়াল পালে তারা খুবই খুবই বড় ধরনের তাদের মন হয়। বিড়াল পালতে হলে বিড়াল পালা আর কুকুর পালা এক না, এক সমান, মানসিকতার দিক দিয়ে সমান না। তারপরে আর বিড়ালের ক্ষেত্রে হচ্ছে, বিড়াল কুকুরের ক্ষেত্রে হচ্ছে যে হারায় যাওয়া পলায় যাওয়ার যে বিষয়টা বলতেছিলাম, তো সেটা আপনি যদি মাইক্রোচিপস, যদি কুকুরের গলায় যে বেল্ট আপনি দিচ্ছেন, কুকুর যদি আপনি পালেন, বিড়াল যদি আপনি পালেন এবং আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে, তাহলে এটাকে হারায় যাওয়া থেকে রক্ষা করার জন্য আপনি এর যেমন মোটরসাইকেলে আপনার একটা জিপিএস ব্যবহার করে না, যে চুরি হয়ে গেলে যে ধরে ফেলে, ওই জিপিএসটা তো খুব বিরাট কিছু না, জিপিএসটা তো ছোটো, আর তার চাইতেও মাইক্রোচিপস আরও ছোটো, মানে একটা ইসের মতো। আপনি তার বিড়ালের গলায় কিংবা কুকুরের গলায় যে লকেটটা দেবেন, ওই লকেটের মধ্যে কৌশল ভাগ মানে রাখার সিস্টেম আছে। মাইক্রোচিপস রাখার জন্য আপনি হয়তো লাভ সিম্বলের কোনো সিম্বলের ভিতরে ওই মাইক্রোচিপসটা থাকবে, যেটা ওর গলায় থাকবে, অথবা ওর মানে কুকুর বিড়ালের গলায় থাকবে, যেটা যদি বিড়াল কখনো হারায় যায়, তাহলে যদি আপনি অনেক বেশি যদি ইনভেস্ট করতে চান, তাহলে ওইটা কোন রাস্তা দিয়ে, কোনভাবে, কোন দিক দিয়ে গেছে এটাও পাবেন, কোথায় আছে এটাও পাবেন। আর যদি আর একটু সহজ করতে চান, তাহলে ওই একটা মেমোরি কার্ডের মধ্যে আপনার ডিটেলস দিয়ে, ওইটার নাম দিয়া, এটার মালিকের নাম টাম দিয়ে, এটা জাস্ট একটা মেমোরি কার্ড, আপনি যদি ওই মেমোরি কার্ডটাকে সুন্দর করে সিলগালা করে যদি একটা লকেটের ভিতরে দিয়ে দেন এবং ওই লকেটের উপরে কোনো চিহ্ন দিয়ে দেন যে এটা ভিতরে চিপস আছে, তাহলে পরে যদি বিড়ালটা হারা যায় এবং যদি কারো সাথে সন্ধান পাওয়া যায়, কিংবা যদি এটা মানে দুর্ঘটনাবশত মারাও যায়, তাহলেও যদি এটার মানে যারা জ্ঞানী, তারা যারা মানে বিড়ালের ব্যাপারে যারা ওয়াকিবহাল, তারা যদি এই বেলটাকে পরীক্ষা করে, তাহলে ওই চিপসটা পাবে। খুব খুব ইজি একটা আইডিয়াটা কেমন, এটা একটু মানে ভেবে দেখার ব্যাপার আছে যারা কুকুর বিড়াল পারেন। মানে একটা মেমোরি কার্ড আপনি নেবেন, মেমোরি কার্ডের মধ্যে আপনার ডিটেলসটা আপনি লিখবেন, বিড়ালে একটা ছবি দেবেন, আপনার একটা ছবি দেন, আপনি আপনার ঠিকানা দেবেন, আপনি মালিক এটা দিবেন। এই যে আপনার মেমোরি কার্ডটা, এত সিম্পলভাবে মাইক্রোচিপস বাদ দেন, শুধু মেমোরি কার্ড হিসেবেই বোঝেন। এই একটা খুব অল্প ইসের একটা পাওয়ারের একটা মেমোরি কার্ডের মধ্যে আপনি ডিটেলসটা দিয়ে আপনি তারে করে দেন, ওই তার ওই লকেটের মধ্যে দিয়ে দেন, তাহলে আপনি বিড়ালটা যদি কখনো হারায় যায়, তখন আপনি এটাকে সন্ধান পাবেন। আমি এটাকে এটাকে বললাম এই কারণে যে আমার একজন প্রিয় একজন মানে এক পরিচিতা, তার একটা বিড়াল হারায় গেছে। সে 4-5টা বিড়াল পালন করে, তো সেই বিড়ালের মধ্যে একটা বিড়াল ওইখান থেকে হারায় গেছে। হারায় যাওয়ার পরে সে তো দুনিয়া উল্টায় ফেলাইছে। সে খুব সমাজকর্মী একজন, একজন বিখ্যাত মানুষ, সে বিখ্যাত একজন নারী। তো মানে আমার আমার সমবয়সী সে, যেহেতু তার নাম বলতেছি না, তো সেহেতু তার সম্পর্কে একটু বলা যায়। তিনি মানে তার
তার পরিবারের সে একাই, মানে তার একটা ভাই আছে, বড় ভাই, তার সে আর সে। তো উনি ওনার একটা বিড়াল ছিল, ৪-৫টা বিড়াল ছিল, তার মধ্যে একটা বিড়াল হারায় গেছে এবং বিড়ালটা হারাইছে নিরাপদ বেষ্টনী থাকার পরেও জানলার প্রোটেকশন ছিল, জানলার জাল দেওয়া ছিল, জানলার জাল ছিল, সেটা পলায় যায়। পলায় যাওয়ার পরে তো সে ওই বিড়ালের অনেক ছবি তার কাছে আছে এবং এই বিড়ালটাকে সে মানে একেবারে বাচ্চাদের মতো, নিজের আপন বাচ্চার মতো আমার সেই আপা ওই বিড়ালটা করে, লালন পালন করতো, আমার ওই বন্ধু। তো বিড়ালটা হারায় যাওয়ার পরে এটা নিয়ে আমি 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 ভাবলাম যে যে বিড়ালটা পালতেছে তার হয়তো সবার সঙ্গতি নাই, কিন্তু যার ঘটনাটা আমার চোখের সামনে আসলো, যে যার বিড়ালটা হারায় গেল, সে মানে লোকজন নিয়ে উত্তরার খুঁজতে খুঁজতে ওইটাকে মানে করে ফেলছে, সবাই জানে, আর সে একজন পপুলার একজন মানুষ। তো এরপরে কি হলো, সে বিড়ালটাকে পাওয়া গেল রক্তাক্ত অবস্থায়, মানে মৃত। তার ছবি টবি দিয়েও সে পোস্ট করছে। আরে সেই বিড়ালের সে খোঁজ বাইর করে ছাড়ছে। কিন্তু এটা এটা আর একটু সহজ হইতো যদি এটাকে ওই মেমোরি যেমন এটা লাগায়, এটা না লাগায় যদি জিপিএস লাগানো যায়, তাহলে পরে তার খবরটা খুব সহজেই পাওয়া যাবে যে এই পর্যন্ত গেছে, এই পথ দিয়ে গেছে। আর যারা জিপিএস লাগাইতে পারবে না, তারা ওই মেমোরি কার্ড লাগাইতে পারবে। যদি কেউ এটাকে নিয়ে যায় থাকে, কিংবা কেউ যদি এটাকে পায়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, হসপিটালে থাকে, কিংবা পশু প্রেমিক একটা আছে, সেন্টার আছে, ওই সেন্টারে যদি থাকে, তাহলে পরে দেখা যাবে যে বিড়ালটা কিংবা কুকুরটা কিংবা গরু, ছাগল, এগুলো যারা খুব আদর করে শখ করে পালে, তারা এটাকে দিতে পারে, জিপিএস সিস্টেমও দিতে পারে, আবার ওই চিপ সিস্টেম, মাইক্রোচিপ সিস্টেম। আর মাইক্রোচিপ সিস্টেম যারা বুঝতেছেন না, তাদের জন্য একটা মেমোরি কার্ড, জাস্ট একটা মেমোরি কার্ড আপনি খুব ভালো করে ইনটেক করে মেমোরি কার্ডটাকে ওই পলিথিন দিয়ে আটকায়া ওটাকে যদি আপনি কুকুর কিংবা বিড়াল কিংবা প্রাণীর গলার যে মানে বেল্টটা থাকবে, ওই বেল্টের সাথে যদি আপনি একটা লকেট দেয় তো সবাই, ওই লকেটের ভিতরে যদি আপনি ওইটা দিয়ে দিতে পারেন, তাহলে পরে আপনার কুকুরটা, আপনার বিড়ালটা, আপনার প্রাণীটা দেখা যাবে যে হয়তো আপনি ফিরে পেতে পারেন। কিন্তু এই আমার যে গল্পটা বলতেছিলাম, তো তাকে, যার বিড়ালটা হারাইছে, সেই আমার যিনি পরিচিতা, আমার আপা, আমি তার আপাই মনে করি, আমি কখনো আপা বলে ডাক দিইনি, আমার এই যাই হোক, তাকে আমি পরামর্শ দিতে চাই যে, এবং তার মতো যারা আছে বিড়াল লালন পালন করেন, কুকুর লালন পালন করেন, তাদের জন্য এই পরামর্শটা থাকবে যে আপনি কুকুরের গলায় এটা দিতে পারেন। এটা একটা আধুনিক সিস্টেম, এটা উন্নত বিশ্বে আরও আগের থেকে চালু হয়েছে, এবং এইভাবে বিড়ালের কিংবা কুকুরের হদিস, তারা এইভাবে হারায় যাওয়া কুকুরের বিড়ালের হদিস এইভাবে পেয়ে থাকে। এখন এই তো, এই যে যে কথা বলার লাইন হলো এরকম, যে কথা বলতেছিলাম কি নিয়ে ভুলে গেছি, এবং আরেকটা সাবজেক্ট এসে পড়ছে, কুকুর এবং বিড়াল। তো যেহেতু প্রাণীদের বিষয়, সেহেতু এই ব্যাপারে একটু কথা বললাম। আর এই ব্যাপারে আরেকটু কথা আমি এর আগেও বলছি কম বেশি, সেটা আবার একটু বলি। সেটা যারা গৃহে আপনারা পশুপালন করে থাকেন, তারা একটা জিনিস খেয়াল করবেন, যেন কোনো আপদ বিপদ হলে এই প্রাণীগুলো সে যেন টিকে থাকার মতো ক্ষমতা রাখে। যেমন বিড়ালের পায়ের নখ অনেকে কেটে দেয়, কুকুরের পায়ের নখও কেউ কেউ কাটে। তো হয়তো আপনি একটা বিপদে পড়লেন, কিংবা যে কুকুরটা রক্ষণাবেক্ষণ করে সে একটা বিপদে পড়লো, কিংবা একটা জলোচ্ছ্বাস হলো, ভূমিকম্প হলো, কোনো একটা বিপদ হলো, তখন তো এই প্রাণীটার আপনি খবর নিতে পারবেন না। এই প্রাণীটাকে নিজে নিজে বাঁচতে হবে। নিজে নিজে বাঁচতে হলে তো তার নেচার হচ্ছে সে থাবা দিয়ে ধরে, হাতের পায়ের যে নখ আছে, এই নখগুলো দিয়ে সে
শিকার করে, এই নখগুলো যদি আপনি কেটে দেন, কিংবা ডগ ফুড, ক্যাট ফুড, এগুলো যদি আপনি তাকে বেশি বেশি করে খাওয়ান, মনে করেন একটা বিড়ালকে আপনি কোনো মাছ মাংস কিছুই খাওয়ান না, আপনি ক্যাট ফুড খাওয়ান, তো ক্যাট ফুড কোম্পানি একসময় বন্ধ হয়ে যেতে পারে। এটা ম্যাক্সিমাম বিদেশি, আমাদের দেশে হয়, এই সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনি কী করবেন? তখন আপনাকে এই জন্যে এই বিড়াল, কুকুর এদেরকে শুধু এদের এই যে ডগ ফুড, ক্যাট ফুড খাওয়ানোর দরকার নেই, সাথে কিছু আপনার ন্যাচারাল খাবারও খাওয়ানোর দরকার আছে। এই হলো গেল এই কথা। আর একটা জিনিস, সেটা হলো আমাদের ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, মহা শক্তিশালী, মহা বিস্তৃত একটা ভূমি। ভারতের কথা মনে পড়লো, কারণ হলো এই যে বন্যা হলো, ভারত মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলতে পারছে যে তাদের পানি যখন ওভারফ্লো হয় তখন অটোমেটিকলি গেট খুলে যায়, সুতরাং তাদের এই গেট খোলার বিষয়ে কোনো দায় দায়িত্ব নেই। আর দায় দায়িত্ব ছিল একজন একটা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব ছিল সেটা তারা পালন করত, যদি তাদের বিদ্যুৎ বিভ্রাট না হতো। এই যুক্তি একটাও ধ্রুবে টিকে না। বিদ্যুৎ বিভ্রাটের জন্য রাষ্ট্রীয় ফোন ব্যবস্থা বন্ধ থাকবে? আপনাদের না ইলন মাস্কের ডাইরেক্ট লাইন আছে, আপনাদের ওই স্যাটেলাইট ফোন আছে না, আপনাদের কারেন্ট ছিল না, মোবাইলেরও চার্জ ছিল না, কয়টা মোবাইলের চার্জ ছিল না, আপনি খবর দিতে পারতেন না? হয়তো দিছে, হয়তো আমরা পাইনি, এটা কিন্তু যুক্তি না। আর ওভারফ্লো হইলে যে আমরা দেখছি তো ভিডিও, একটা লাইনে মনে করেন অনেকগুলো ওই ব্যারিয়ার আছে, তার মধ্যে একটা লাইনের 3-4 মিনিটের একটা ভিডিও দেখলাম, 3-4 সেকেন্ডের একটা ভিডিও দেখলাম যে ওভারফ্লো হচ্ছে, এরকম আর কি। তো তার প্রতিষ্ঠিত করে ফেলতে পারছে, এবং আমিও এটাকে প্রাকৃতিক বলেই শেষ পর্যন্ত মনে করি। তারা প্রতিষ্ঠিত যাই করুক, এটা প্রাকৃতিকই ছিল। কারণ এই যে পানিটা তো বাঁধের ওই পাড়ের থেকেই জনগণকে জ্বালাইতে এই দিক পর্যন্ত আসছে। পানি তো এক মহামূল্যবান জিনিস, বন্যার অনেক ক্ষতি আছে, সবই ক্ষতি, তার মধ্যে অনেক উপকারও আছে। যেমন পলি জমে, 1-2 নম্বর হলো যে আমাদের যে পানির লেয়ার যে অনেক কমে গেছে, অবশ্যই কিছু না কিছু পানি এই মাটির নিচে যাবে, ভিতরে যাবে, একটা অনেক লম্বা স্তর পর্যন্ত মাটির রসালো থাকবে, উৎপাদনের জন্য এই বন্যার পরবর্তী টাইমে ভালো হবে। আর একটা হলো যে চতুর্দিকে পানি ছড়ায় যাওয়ার কারণে এই মাছের যে বৈচিত্র্য ছিল, এই বৈচিত্র্যটা কিছুটা নষ্ট হয়েছে। যেমন পদ্মা নদীতে আসছে আপনার পদ্মা নদীতে আপনার কুমির আসছে, ওটাও নাকি ভারত থেকে আসছে। এটা কোনো মানে এটা কেউ দেখে নাই, এটা বলতেছে ভারত। ভারতের রাজনাথ সিং আছে একজন, তাদের পররাষ্ট্র একজন মন্ত্রী মনে হয়, কেন্দ্রীয় মন্ত্রী মনে হয়। লখনৌ একটা ছিল তাদের ওই সেনাবাহিনীর অফিসারদেরকে একটা কুচকাওয়াজমূলক একটা অনুষ্ঠান, সেইখানে সে তার বোম ফাটাই দিছে। মানে সে বলছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, হামাস ইসরায়েলের যুদ্ধ, এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করতে হবে। মানে কি? মানে হচ্ছে সুদূর প্রসারী, মানে কারণ এরকম তারা হয়তো অনেক কিছু সন্দেহ করতেছে যে তাদের 7 সিস্টারের একটা সমস্যা আছে। আর আমাদের সাথে যে বর্ডারগুলো আছে, এই বর্ডার তো কোনো কংক্রিটের কিছু না, বর্ডার সামান্য ওই তার কাটার বেড়া। এটা যেভাবে মমতারে চাপ দিয়ে ধরছে, এইভাবে করলে ইন্ডিয়া কিছুটা এলোমেলো হবে, বাংলাদেশের মতো এরকম না হলেও কিছুটা এলোমেলো হবে। আর এই আসাম, তারপরে মিজোরাম, তারপরে উত্তর প্রদেশ, তারপরে নাগা, মণিপুর, এই সমস্ত যে জায়গাটা আছে, এই যে মানে আমাদের লেভেলের যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে তারা ব্যাপকভাবে তারা সন্দিহান। হয়তো এরকম হইতে পারে। তো সে এটা বলছে, মানে তারা
বাংলাদেশের এই পরিস্থিতিকে তারা খুব পূর্ণ গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য একটা হুমকি হিসাবে নিছে। মানে এমনিতেও ভারতের একটা টেন্ডেন্সি এটা আছে যে ভারত বাদে বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলই মৌলবাদ। এটা 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 একটা আছে। এটা এটা এরকম ধারণা প্রচলিত আছে এবং এই ধারণাটা যে একেবারে মিথ্যা তাও না। আর এখন যেটা হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে যে সেটাকে তো বিশ্বে এটা তো হাইলাইট হবে। এটা আজ হয় নাই, এখন আজকে কালকে হচ্ছে না, তার মানে যে এটা হবে না এটা না। মাজারগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। মাজার, দরবার শরীফ, কবরস্থান, এরকম যে পীর আউলিয়া কিংবা পাগল দরবেশ মুনি ঋষিদের যে দরবার শরীফ, যে কবরস্থান কিংবা তার যে বাড়ি, এইগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এমনকি সিলেটের শাহপুরান মাজার পর্যন্ত এই আক্রমণের শিকার হয়েছে। এটা হয়তো যারা আক্রমণ করতেছে তারা এটা বুঝতেছে না, কিংবা এদের নেতারা হয়তো বুঝতেছে না, যারা এটা আক্রমণ করাচ্ছে, যে এটা আন্তর্জাতিক বিশ্বে কিন্তু হিন্দুদের উপর আক্রমণের চাইতে মাজারে আক্রমণ আরও বেশি হাইলাইট হবে। কারণ মাজারে কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি জড়িত। মাজার কেন্দ্রিক লোকসঙ্গীত কিন্তু একটা শিল্পের একটা জায়গা, লোকসঙ্গীতের একটা জায়গার একটা বিরাট একটা জায়গা দখল করে থাকে। তো এই জন্যে এইটা হচ্ছে, এটা এটা খুবই নিন্দনীয় এবং এটা এটা অনুচিত কাজ। এটা অনুচিত কাজ। কারণ যে ওইখানে যে স্থাপনাগুলো আছে, ওই স্থাপনাগুলোকে আপনি কেন ভাঙবেন? কোনো স্থাপনাগুলোকে আপনি কেন ভাঙবেন? ওইখানে একটা মানুষ যায়, ওইখানে একটা সম্প্রদায় যায়, আপনি কি গণভোট দিয়ে দেখছেন যে মাজার ভাঙতে আপনাকে অনুমতি দিছে কেউ? কোথায় পাইছেন আপনি এটা যে মাজার ভাঙতে আপনি বড় বড় অলি আউলিয়াদের মাজার থাকবে না? এখন আপনি যদি মাজার বলতে গাঁজাখোরের আড্ডা বুঝেন, তাহলে তো আপনার ফাঁসি হওয়া উচিত। মাজারে ভালো লোক যায় না? মাজারে যায় আল্লাহর নাম নেয় না? আল্লাহর নাম মাজারে যেয়ে নিলে আল্লাহ কবুল করবে না, এটা কি কেউ বলছে আপনারে? আল্লাহর নাম কোন জায়গায় যেয়ে নিতে হবে আর কোন জায়গায় যেয়ে নিতে হবে না, এটা আপনি শেখানোর দায়িত্ব আপনাকে দিছে কেউ? যে আপনি মাজার ভেঙে ফেলতেছেন একজন পীর অলিয়া দরবেশের মাজার। এই মাজারের বিষয়টা আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা বলি। আমার দাদা সৈয়দ রাজ্জাক আলী, উনি ছিলেন সর্বজ্ঞানে জ্ঞানী একজন মানুষ, মানে আমার আব্বার আব্বা। ওনার কাছে আমার ওনার যে বাড়ি, আমার যে দাদা বাড়ি, এই দাদা বাড়ির চারপাশে যত ফরিদপুর টরিদপুর যত অঞ্চল আছে, সব অঞ্চল থেকে ওনার কাছে সমস্যার সমাধান করতে আসতো। কি সমস্যার সমাধান? একজনকে মনে করেন জেনে ধরছে, এটা কে সারাবে? আমার দাদা রাজ্জাক আলী। মনে করেন একজনের সাপে কামড়াইছে, এটার কি বিহিত আছে? এটার বিহিত আছে আমার দাদা। অন্যান্য চিকিৎসকও আছে, অন্যান্য গুণিনও আছে, কিন্তু তাদের দিয়ে করবে না। আচ্ছা গেল, এটা এটা একটা। আচ্ছা করবে কবে? জমি চাষ করবে কবে? কবে বৃষ্টি হবে? এগুলো আমার দাদার কাছে এসে শুনে যাবে। মানুষ শুনে যেত যে ম্যাক্সিমাম লোকই আমি দেখছি যে আমার দাদাকে, দীর্ঘ বয়স পাইছিলেন উনি, ম্যাক্সিমাম সবাই ওনাকে দাদা জানি বলতো। তো ওই দাদাভাই বলতো যে বীজ লাগাবে কবে? কারণ বীজ লাগাইলে যদি বৃষ্টি না হয় তাহলে তো ওই বীজটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটা সময় করতে হয় যে এই সমস্ত, যেমন একজন নৌকা বানাইতে পারতো আমার দাদা, মিস্ত্রিরা নৌকা বানাই দিত, নৌকা উনি উনি ওইটাকে বানাইতে পারতো। উনি ঘর ছাইতে পারতেন, উনি টিনের ঘর ছাইতে পারতেন, উনি দালান বানাইতে পারতেন, উনি হাল চাষ করতে পারতেন, উনি কৃষিকাজ সবচেয়ে ভালো করতে পারতেন। আর সামাজিক চিকিৎসাও উনি করতে পারতেন, যেমন ব্যথা ভাঙা, পেট খারাপ, মাজা ব্যথা, বিশেষ করে কাশ,
সর্দি জ্বর এগুলোর উনি চিকিৎসা করতেন, এবং এই চিকিৎসাগুলো সারত। তখন তো একটা দুইটা ওষুধের দোকান ছিল, একটা ইউনিয়নের মধ্যে মনে করেন যে দুইটা মাত্র ওষুধের দোকান। তখন ওই অ্যালকালি আর ম্যালকালি মিশাইয়া ঝাঁকে ঝুঁকে বোতলের মধ্যে দাগ কেটে দিয়ে দিত, 1 দাগ 2 দাগ 3 দাগ এরকম খাওয়া লাগতো। আর ছিল হোমিওপ্যাথি ওষুধ। কিন্তু গাছ দিয়ে যে চিকিৎসাটা আমার ওই দাদা করতেন। তো আমার ওই দাদার যে বাড়িটা, মানে আমাদের যে বাড়িটা, ওই বাড়িটার সাথেই আরেকটা জমি আছে আমাদের, ওইটাকে বলে চাপলেহামতলা। ওইখানে প্রতি বছর বৈশাখ মাসের 20 তারিখ একটা মেলা হইতো। কারণ দাদা যে সারা বছর মানুষের চিকিৎসা করাইতো, কোনো পয়সা কড়ি তো নেওয়ার কোনো ব্যাপার ছিল না, দিয়ে যেত, তারপরে অনেকে পয়সা কড়ি দিয়ে যেত। কিন্তু ওই দিন মেলাতে সবাই আসতো, আনন্দ ফুর্তি করতো। ওইখানে চুরি ফিতা, তারপরে মিষ্টি, তারপরে পাঁপড়, চানাচুর, রসগোল্লা, আমিত্তি, জিলাপি, দানাদার, বাতাসা, মটকা, পুতুল, ফিতে, চুড়ি, আংটি, গলার চেন, ইমিটেশনের সব এগুলো আসতো। মাটির খেলনা আসতো, তারপরে আম কাটার জন্য ছুরি আসতো, দাও, কাঁচি, খুন্তা, বটি নিয়েও আসতো অনেকে। আর বিক্রি হইতো খেজুর পাতার বিছানা, খেজুর পাতার সপ বলতাম আমরা এটাকে, পাটি, খেজুর পাতার পাটি। তারপরে কিছু চার দোকান আসতো, এরকম করে জমতো 20শে চৈত্র। তো সবাই ভাবতো যে আমার এই দাদার এই মেলাটা আমার আব্বার হয়তো করলো না, আমি হয়তো করতে পারবো। অনেকে বলতো যে এনায়েত এটা করতে পারতো। আমিও এটা এখনো ভাবি বিষয়টা। তো কেন আমার ওই দাদার মাজার নিয়ে কথা বলতে যাই, এটা মনে পড়লো। মাজার হলো, তো আমার দাদা ওই যেদিন মারা যান ওই দিনও 20শে চৈত্র ছিল। ওই দিন আমার দাদার মেলা ছিল, হ্যাঁ। এবং ওই মেলায় মেলা শুরু হয়, তো সকাল থেকেই শুরু হয়, লোকজন আসা শুরু করে, কেউ কেউ আগের দিনও আসে, এসে ওইখানে জায়গা টায়গা নিয়ে বসে ওইখানে তার দোকানদারি রেডি করে। তো যেদিন 20শে চৈত্র ওই দিন আসরের নামাজের পরে আমার দাদা আমার দাদিকে বলেন যে আমাকে উত্তর দক্ষিণ করে শোয়াও। আমার কাকি ছিলেন, আমার মা ছিলেন, তো এইভাবে করে তারা অজু টজু করায় দেয়। এবং দাদি আমার দাদার অজু টজু করায় মশাই টশাই দেয়। এবং একটা সময় আমার দাদা ওই কলমা পড়তে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো 20শে চৈত্র হলো মেলার দিনই তার মৃত্যু হলো। তো আমার ওই বাড়ির পাশেই অনেক বিখ্যাত একটা মাদ্রাসা আছে, বাহির দিয়ে মাদ্রাসা বলে। এখন 2টা হয়েছে, তখন একটা ছিল। 2 ভাই এখন 2টা করছে। মুসলমান তো মারামারি করে করবেই, 2 ভাই 2টা করছে। তবে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করার পরে 2 ভাইতে 2টা মাদ্রাসা করছে। তো তখন একটা ছিল, খুবই নাম করা, খুবই ভালো, একজন বড় হুজুর, একজন দলা হুজুর, তারা খুবই ভালো তারা। তো তারা আসলেন আমার দাদার জানাজায়। আসার পরে আমার আব্বা, আমার কাকা সাথে পরামর্শ করলেন, এবং এটা তারা একটা সহি একটা নির্দেশনা দিলেন যে এখানে যদি তার জন্য উঁচা করে কোনো বাধাই করে কোনো কবর টবর করা হয়, তাহলে পরে এখানে মানুষ এসে সেজদা টেজদা দেবে, কারণ মানুষ তাকে খুব পছন্দ করে। তো এটা তো শিরকের পর্যায়ে পড়বে, সুতরাং এটা করার দরকার নেই। আপনারা কখনো তার কবর বান্ধাই দিন না, ছোট করে জায়গা করে রাখেন। তো তারপর থেকে তো আমার দাদা মারা গেল। তারপর কয়েক বছর আমাদের ওই মেলাটা হইতো। আমরা দাদা ভাই বলতাম। আব্বা আমার দাদা ভাইকে বলতো বাপজান, আমি আমার আব্বাকে বলতাম আব্বা, আর আব্বা তার আব্বাকে বলতো বাপজান। তো তার সেই বাপজানের কবর তো আছে এখনো, কিন্তু বাধাই করা হয়নি। আর
আমার আব্বা তো ছিল মানে ইসলাম ধর্মের ব্যাপারে মহাজ্ঞানী ছিলেন তিনি। একাধিকবার তিনি হজ করছেন আমার মাকে নিয়ে। তো তার একটা সঠিক একটা স্বচ্ছ একটা ব্যাপার ছিল। আমি এখন বুঝি। তারপর হইলো কি, আমি যখন একটু যুবক মানে আ কলেজে পড়ি, কেবল ম্যাট্রিক পাস করছি, তখন পর্যন্ত আমি নেতৃত্ব দিতাম। ওই ভেতরে নেতৃত্ব দিতাম। দিয়ে আমার ওই মেলাটাকে চালু ছিল। কিন্তু যখন কলেজে পড়ি তখন হইলো তার আগের বছর একটা খারাপ একটা খবর আসলো। সেটা হলো যে জুয়া খেলা হচ্ছে। জুয়া খেলা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু বন্ধ করে দিছিলামও। দেখা গেল যে সারারাত মানুষ বাড়িতে বসে জুয়া খেলতেছে। মেলার এখানে মেলা চলতেছে, ভিতরে যেয়ে বাড়িতে জুয়া খেলতেছে। তো এটাকে বন্ধ করতে যেয়ে মানে মাথা ব্যথা বন্ধ করতে যেয়ে মাথায় কেটে ফেলতে হলো। মেলাটা বন্ধ করে দেওয়া হলো। তারপর থেকে আর এখন পর্যন্ত ওই মেলাটা হয় নাই। তো এই মাজারের বিরোধী মানসিকতা কিন্তু আমি পোষণ করি। মানে এটা বললাম এই কারণে যে আমি যদি ইচ্ছা করতাম আমার দাদার ওইখানে বড় কবর করে এখনো আমি মাজার বানায় ফেলতে পারি। কিন্তু মাজার বানানো মানে পছন্দ না করলেও যদি কেউ বানায়, সেই মাজার ভাঙার পক্ষে আমি মোটেও না। হয়তো ইসলামের দৃষ্টিতে মাজার-টাজার এরকম করে যেভাবে করে এইভাবে করার দিক নির্দেশনা নাই। কিন্তু নিষেধ কিন্তু করা নেই। একজন মানুষকে নিষেধ করবে কিভাবে? এটা কি কেউ জানে যে এখানে আ আ পাগল মরলে বাত্তি জ্বলে, মুনশি মরলে জ্বলে না। একটা গান আছে না? তো কোন পাগল মরলে কোন জায়গায় কে মোমবাতি জ্বালাবে, কোন গাছতলা বিল্ডিং হয়ে যাবে, এটা তো কেউ জানে না। সুতরাং এই না জানা বিষয়ে তো কেউ আপনাকে নিষেধও করতে পারে না। কোথায় নিষেধ করা আছে? নিষেধ করা আছে যেটা সেটা সেটা আপনার ইজমা কিয়াসের মাধ্যমে করা আছে। সুতরাং যদি কেউ করে থাকে, অনেকে আছে যে তার ওখানে কবরস্থান না, তার ওইখানে তার শুধু মাজার। আবার কারো কবরস্থানের মধ্যে মাজার আছে। এরকম আছে। তো ওইখানে গান বাজনা হয়। ওইখানে শিল্প সাহিত্য হয়। ওইখানে বাংলা ভাষার একটা অন্যতম যে আ শিল্পের একটা ধারা সেটা হলো গান। গানের একটা মাজার কেন্দ্রিক লোকসঙ্গীতের একটা আ প্রচলন আছে আমাদের। আমাদের না এই ভারত উপমহাদেশেই। মাজার আছে। মাজারে যেয়ে মানুষ কি করে? মাজারে যেয়ে মানুষ আল্লাহর নাম জিকির করে। ওই মনে করেন খাজা গরিব নওয়াজের মাজারে আপনি গেলেন। আপনি তার কাছে তার জন্য দোয়া করবেন। আপনি তার কাছে দোয়া চাইতে পারেন। সে একজন সিনিয়র মানুষ। সে মরে গেছে বলে কি তার কাছে তার প্রতি ভালোবাসা প্রকাশ করা যাবে না? ভালোবাসা প্রকাশের মধ্যে কিছু দাবি দেওয়া কিছু যদি আপনার থাকে, আল্লাহর কাছেই তো চাবেন আপনি। আপনি তো শিরক করতেছে, আপনাকে কে বলল শিরক করতেছে? শিরক এত ছোট জিনিস নাকি? আপনি মুসলমান মানেই আপনাকে ঈমান আনতে হবে। ঈমান যদি আপনি না এনে থাকেন তাহলে আপনি শিরক করলেই বা কি আর না করলেই বা কি? আপনি একটা একটা কোনো জায়গায় স্মৃতিস্তম্ভে যেয়ে আপনি ফুল দিলেন, আপনি কি তারে শিরক করলেন? স্মৃতিস্তম্ভে কত কিছু থাকতে পারে। আকার আকৃতি কত রকম হইতে পারে। একই রকম দেখতে একেক রকম জিনিস তো একেক রকম হইতে পারে। আপনি মনে করেন একটা লম্বা গম্বুজ বানায় রাখছেন। লম্বা একটা উম আ উঁচু একটা লম্বা একটা দণ্ড বানায় রাখছেন। ওইটা কেউ একেকজন একেক জিনিস মনে করতেছে। দেখেই। ওইটাকে কেউ আল্লাহ মনে করতেছে? যে আপনার শিরিক হবে ওইখানে যেয়ে করলে? ওই যে যিনি কবরে শুয়ে আছেন তারে কি আল্লাহ মনে করতেছে? মানে ঈমানদার যে সে কি এতই বোকা? যে আল্লাহ মনে করে বসে রইছে? এইজন্য এটা হয় না। একটা জায়গায় আপনার একটা আয়োজন হয়, একটা জায়গায় একটা মানুষ একত্রিত হয়। ১০ জন যেখানে আল্লাহ সেখানে। এটা একটা সিম্পল থিওরি। এখানে ইহুদির মধ্যে যদি ১০ জন এক জায়গায় হয় তাহলে কি সেখানে আল্লাহ থাকবে? না, ইহুদি তো থাকবেই। ইহুদি তো স্বীকৃত আল্লাহ কর্তৃক। ইহুদিদেরকে খারাপ-টারাপ বলা হয়েছে কিন্তু তাদের কিতাবটা আ সঠিক এইটা বলা হয়েছে। তাদের কিতাবকে বিশ্বাস করতে বলা হয়েছে। এবং এটাও সাবধানও করে দেওয়া হয়েছে যে ২-১ জায়গা ভুল-টুল থাকতে পারে। ২-১ জায়গা হাইড করা হইতে পারে, ২-১ জায়গা ওভার রাইটিং করা হইতে পারে, হইছে এগুলো। সুতরাং
আপনি একটা কবরের উপরে একটা বিল্ডিং আছে, ওইখানে মানুষ যায়, ওইখানে যায় মানুষ জিকির করে। আপনি কি মনে করে এটা বাংলেন? আপনি কি শিরিক করে তারা এটা মনে করে বাংলেন? আপনারই তো শিরিক হয়ে গেছে এই কারণে। আপনি মনে করতেছেন যে সে শিরিক করছে। এটা তো আপনার শিরিক হইতেছে। আপনি আল্লাহকে তার কাছে এত ছোট মনে করলেন? যে লোকটা ওইখানে যে জিকির করতেছে সে ওই কবরে যার কবর দেয়া ওইখানে তারা এসে আল্লাহ মনে করতেছে যে শিরিক হবে তার? এটা কোন ধরনের আপনি নির্বোধের মতো আপনাদের এটা ভাবনা? এটা আপনি ভাবলেন কি করে যে একজন লোক যে একটা মাজারে যেয়ে আল্লাহ আল্লাহ করতেছে কিংবা জিকির করতেছে কিংবা একটু উত্তেজিত জিকির করতেছে, একটু লাফালাফি করতেছে, আপনি তারে মনে করলেন যে সে শিরিক করতেছে, ওই কবরের স্থানে যে শুয়ে আছে তার আল্লাহ মনে করতেছে, সে কি মানে বোকার স্বর্গে বাস করে নাকি সে? ইমান কি এত ছোট জিনিস? কেন এইগুলো এইগুলো এই হানাহানি করবেন? আর এই আমার বিশেষ করে খারাপ লাগে যে আমি যখন মাস্টার্স করি বাংলায়, তখন আমি একটা জিনিস নিয়ে খুব চর্চা করতাম, সেটা হলো মাজার কেন্দ্রিক লোকসঙ্গীত। আমি মাজার বাংলাদেশে আছে এমন কোনো মাজার নাই আমি যাইনি এই গানের বিষয়টা সংগ্রহ করার জন্য। আমি যে অনেক গীতিকার, এই মাজার কেন্দ্রিক এই আমার প্রথম গানটাই তো মাজার কেন্দ্রিক লোকসঙ্গীত। ওটাতে শুনে মনে করবো যে প্রেমিক প্রেমিকার গান, মোটেও তা না। ওটা একটা দেহতত্ত্বের গান। সখী তোমায় ভালোবেসে মেনে নিলাম পরাজয়, পরাজয় মানিলাম সত্য, প্রেম কি তাতে বিনাশ হয়? আমি যে মাথা নিচু করতেছি, পরাজয় মানছি, তাতে কি আমি কি ছোট হয়ে যাচ্ছি? আল্লাহর সাথে যে আমার প্রেম, নাহলে কি আমি মাথা নিচে করি নাকি? মাথা নিচে করলাম মানে কি তার সাথে আমার প্রেমের বন্ধনটা আরো অটুট হইলো, বিনাশ হইলো না। এটা বলছি আমি। ওই মাজার থেকে আমার ওই অনুভূতির উদ্ভব হয়েছে। গানটা আমার ভেতরে ভেতরে ছিল অনেক বাল্যকাল থেকেই। পরবর্তীতে যে ওইটা ওইটা মাজার কেন্দ্রিক মাজারে মাজারে যে ওইটা একটা পূর্ণতা লাভ পায়। সেই গানটা আমি করলাম, করার পরে এই গানটা হিরু শাহ ছিল একজন বাউল। ওই যে করিমানা কাম করে না মদনে একটা গান আছে খুব বিখ্যাত তার। একটা ফিডব্যাক না কোন একটা ইস্যু থেকে বের করছিল, তখন তো সে স্টার। তো যাই হোক, সে আসছে শাহবাগ চারুকলা, এদিকে চারুকলাতে আসতে আমার দেখা, আমি তার গানটা শোনাইলাম। শোনানোর পরে সে বলল যে পাগলা, তোমার এই গানটা তো তুমি এখানে ভনিতা লাগবে। আমি বললাম যে ভনিতা লাগবে, আমি তাহলে কি করতে পারি? তা বললো যে এখানে তোমার নাম দিয়ে দাও। তো তখন তো আমি অনিক আর শাহবাগে তার সাথে আমার আলোচনার মাধ্যমে আমি অনিকশা নামটা দিয়ে গানটাকে করি। অনিকশা কেন ভাণ্ড খুলে দেখেন হিসাব মিলায়ে, অন্ধকার আলোর ক্ষতি। আর না, এটা অন্য গানের। আমি এইখানে হলো সখী তোমায় ভালোবেসে মেনে নিলাম পরাজয়, পরাজয় মানিলাম সত্য, প্রেম কি তাতে বিনাশ হয়? তোমরা যুগল আমি একা, রাজার প্রাসাদ ফাঁকা ফাঁকা পালঙ্ক বিষাদময়। তোমার আমার ভালোবাসা গাছের বুকে ছিল খোদাই করা, সেই গাছ ফাড়িয়া চলা অন্তর অঙ্গার হয়। সখী তোমায় ভালোবেসে মেনে নিলাম পরাজয়, অনেক শাহের গীত ভনিতায়, সাধনায় প্রেম শুদ্ধ হয়। সখী তোমায় ভালোবেসে মেনে নিলাম পরাজয়। এই যে অনিকশা শুরু হলো, এই অনিকশার এই প্রথম, এইটা আমার গানের প্রথম। এর যে উপরের যে তিনটে প্যারা আছে ওইটা আমার আগেই করা ছিল, কিন্তু অনেকের এই গীত ভনিতায় সাধনায় প্রেম শুদ্ধ হয়, এই শব্দগুলো যখন হিরু শাহ আমাকে বললো যে গানটাকে পূর্ণতা দিতে হলে তোমাকে ভনিতা যেতে হবে, তো আমি তো এমনি সাহিত্যের ছাত্র, আমি তো ভনিতার খোঁজেই ছিলাম। ভনিতা আমার গানে থাকবে এটা আমি এই মানে এই বিষয়টাকে আমি তখন নির্ধারণ করলাম, এবং তারপর থেকে আমি অসংখ্য গান অনেক নামে লিখছি। এগুলো ম্যাক্সিমামই মাজার কেন্দ্রিক লোকসঙ্গীতের ফিলিংস, মাজার কেন্দ্রিক লোকসঙ্গীত এগুলোকে বলা যেতে পারে। কিন্তু আপনি যদি মাজার আপনার না থেকে থাকে আপনার দরকার নাই, কিন্তু যদি একজনের মাজার কেউ করে রাখে কিংবা একজনের মাজার যদি ন্যাচারালি হয়ে ওঠে, ওই মোমবাতি জ্বালাইতে জ্বালাইতে ওই ওখানে যে লোকটা বসছিল সে হয়তো পাগল ল্যাংটা ছিল, ল্যাংটার মাজার হয়ে গেছে। আপনি কি মনে করেন যে সে ল্যাংটা ছিল? আর ল্যাংটা থাকলে পরে কি তার কোনো তার কোনো মানে তার কি কোনো ক্ষতি হয়েছে? তার ওইখানে তো বাতি জ্বলতেছে, তার ওইখানে তো ব্যাপক লোক সমাগম হচ্ছে। আপনি আপনার 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 কি হবে? আপনি যদি মাজার না করে থাকেন দরকার নেই। আর যদি করে থাকেন, না করে থাকেন তো করতেই পারবেন না, আপনি তো মারাই যান নাই।
তো কেউ যদি মারা যায় থাকে এবং তার যদি ওইখানে যদি মানুষের মানে উদ্গ্রীব হয়ে যায়, যদি ওইখানে হাজির হয় এবং আল্লাহ আল্লাহ করে, তাহলে কারো বাধা দেওয়া উচিত না। এটাই আমি বলতে চাই, যে তাহলে কাউরে বাধা দেওয়া উচিত না। বাধা দিবেন কেন আপনি? আপনি তো কোনো ফর্মুলাই জানেন না, আপনি তো নিয়মকানুনই জানেন না, পৃথিবীতে বাইসে থাকার নিয়মকানুন কতটুকু আইন জানেন, কতটুকু আপনি সভ্যতা সম্পর্কে জানেন, আর আপনি ধর্মের কথা বলবেন, ধর্মের তো কিছুই জানেন না আপনি। আপনি মাজার ভেঙে ফেলতেছেন, ধর্ম আপনি জানেন না, এটা তো নিশ্চিত হওয়া গেল যখন আপনি ওই একজনের কবরস্থানে, মাজার স্থানে যায় আঘাত করলেন। মানে ধর্মটাকে এত হিংস্র করে তুলতে হবে কেন? ধর্মটা, আমাদের ইসলাম ধর্মটা তো শান্তির ধর্ম রে ভাই। শান্তির ধর্মটারে আপনি কেন অশান্তির মধ্যে নিয়ে যাচ্ছেন? এই মাজারটা থাকলে আপনার কি সমস্যাটা হইতো আমার এটা বলেন আপনারা। ওইখানে জিকির করে, ওইখানে নামাজ পড়ে, ওইখানে মুতল্লি আছে, মুয়াজ্জিন আছে, ওইখানে ইমাম আছে, ওইখানে পাক করার ডেক আছে, ওইখানে মানুষ কমপক্ষে একবেলা খায় প্রতিদিন, ওইখানে দান করার বাক্স আছে, ওইখানে দান করলে এক জায়গায় হয়। হয়তো কোনো কোনো মাজারের ওই দান বাক্স আমার জানা মতো আছে, যে দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে যায়, হাজার হাজার টাকা দিতেছে মানুষ দান বাক্সের মধ্যে। মনে করেন গুলিস্তান গোলাপ শাহর মাজার, মানুষ টাকা দিয়ে ওইটা ভরে ফেলতেছে, তারপরেও ওইখানে, ওইখানকার চাইতে আরেকটা পাগলা মসজিদ আছে যেন কোথায়, সেইখানে অনেক টাকা ওঠে, তার 3 মাস পর পর 6 কোটি 5 কোটি এরকম টাকা ওঠে, অনেকগুলো সিন্দুক ভরে যায়। সুতরাং ওইখানে দান করার জায়গা আছে মানুষের। ভালো টাকা না মন্দ টাকা, হিন্দুর টাকা না মুসলমানের টাকা, এটা কি আপনি দেখতে পারবেন? আর টাকার কি কোনো থাকে আপনারা? আপনি কি করলেন করেন আপনারা, আমি বুঝি না। যে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, মূর্তির জায়গায় ওইখানে 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 নামাজ পড়ার জায়গা বানানো হলো। ওই বিল্ডিংটা কি যাদের মূর্তি ছিল তারা বানাইছিল না? তো পৌত্তলিকদের ঘরে আপনি আপনার কার্যক্রম শুরু করলেন। আল্লাহর হিসাবটা, আল্লাহর খেলাটা তো এখানে বোঝার একটা ব্যাপার আছে। আপনি পৌত্তলিক ভালো করে তো অনুবাদই হয় না। কোন পৌত্তলিকের ঘরে আপনার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আপনাকে মিসাইল মারতে বলছে? আমাকে বলেন, কে ফতোয়া দিছে? আপনি নিজে নিজে ফতোয়া বানাই নিলে হবে? আপনি নিজে নিজে ফতোয়া বানাই নিলে হবে? আর সেই যুগ আর এই যুগ আছে? সেই সময় ছিল কি যুগ আর এখন হলো কি যুগ? সেই সময় ছিল একটা মূর্তি দেখলেই মানুষ হাউমাউ করে কান্দে কাইটে পড়তো, শশগত হয়ে যেত, যে আমার উদ্ধার করো, আমার উদ্ধার করো। এখন কি সেই যুগ আছে? এখন কি ওই মূর্তির যে কোনো কার্যকারিতা নাই, মূর্তির যে যে আপনাকে কোনো হেল্প করতে পারবে না, মূর্তি না, কোনো কেউই আপনাকে হেল্প করতে পারবে না। মূর্তি আপনার ধর্মেরও, আপনার ধর্ম আপনাকে হেল্প করতে পারবে না যদি আপনি নিজে নিজে সংশোধন না হন। আপনি যদি নিজে ভালো না হন, তাহলে আপনার ধর্ম আপনাকে সহযোগিতা করবে? আপনি অন্যের ধর্ম কেন আপনি নষ্ট করবেন? কি ভাইবে কি দেখেন, কি পড়েন, কি লেখছেন, এটা কিভাবে কি করছেন এটা তো জানি না। হাদিসের বইটি ভালো করে পড়েন এবং পড়ে শেষেও পড়েন, আগে পিছিয়ে পড়েন, মাঝখানে পড়েন, শেষের দিকেও পড়েন। শেষের দিকে কি লেখা আছে বইটা পড়েন, ভূমিকায় কি লেখা আছে পড়েন, কিভাবে কি করতে হবে এই ওই বইয়ের মধ্যেই লেখা আছে। আর কোরআন তো দুর্কাবাত, কোরআন তো আর পড়বেনই না। কোরআন তো আপনারা, আপনাদের কাছে কোরআনের তো অস্তিত্বটা একটু মানে দুর্বল। আপনাদের কাছে হাদিসের অস্তিত্ব হলো সবল। এখানে যারা কারি কোরআন শরীফ পড়ে তাদের খুব একটা দাম নেই। এখানে যারা হাদিস শরীফ পড়ে তাদের চাকরি আছে। কারি যারা, তারা নাহলে একটু মাদ্রাসার ছাত্রদের ক্লাস ট্লাস নিল, ছোট বাচ্চাদের, বড় ক্লাসে তাদের দেয় না, কারণ কোরআন জানে, ওরা চাপায় রাখা হল তার কাজ। আরে ভাই, কোরআন নাজিল হয়েছে আরবিতে, আরবিটাই আপনাকে বুঝতে হবে। আপনি এটার অনুবাদ করে মিউটেশন করে আপনি কিভাবে বুঝবেন? আপনি ওইটাকে কিভাবে মিনিমাইজ করবেন? একটা শব্দের 20 রকমের অনুভূতি। এই মাটি, মাটি মাটি দিয়ে বানানো মানুষ, এই মাটিটার শব্দ কি আপনি জানেন এখানে কি আছে?
এই মাটি মানে কার্বন নাকি কাদামাটি নাকি সেনামাটি নাকি এটা কার্বন আর অ্যামোনো অ্যাসিড না কি এটা এটাই তো আপনি আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই বিষয়টা খালি মাটির বিষয়টা আবিষ্কার করতে একটা শব্দ হচ্ছে তিনিন মানে এটার মনে করে গিটারের মতো বাদ্যযন্ত্র নো হইতে পারে বাদ্যযন্ত্রই ওইটা তো বাজে মানুষের মধ্যে যে রুনু ঝুনু নামে বাজে আভরণ ওই ভিতরে যে বাজে ওই সিম্ফনিটা ওই ওই যে রিদমটা ওই রিদম থেকেই স্পন্দনের অনেক আগে হলো ওই রিদমটা ওই তিনিনটা তো ওই আলোচনা করতে গেলে ওই বিষয়ে অনেক দূর আপনাকে বুঝতে হবে বোঝার শেষ পর্যন্ত যে আপনাকে বুঝতে হবে এটাই যে আপনি সম্পূর্ণ বুঝতে পারলেন না ধর্ম হচ্ছে এমন একটা জিনিস আপনাকে সব ক্লিয়ার করে আপনাকে হবে এটা তো কোরআন তো একটা অর্ডার জ্ঞানী মানুষের বই আপনি জ্ঞানী হইতে হবে কোরআনটাকে বুঝতে হলে হাদিস জ্ঞানী মানুষের বই তা কিন্তু বলা হয়নি কিংবা হাদিসকে আপনি আমি ব্যক্তিগতভাবে আপনাকে হাদিস পড়ার জন্য নিষেধও করতেছি না পড়েন আপনি জানেন সেই হাদিসের মধ্যে কি আছে যে আপনার মাজার টাজার ভেঙে দিতে হবে যদি থাকে তাহলে ভাঙতে হবে না সে হাদিসও আছে সেটা যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়েন সুতরাং মাজার ভাঙাটা খুবই অন্যায় হয়েছে এটা 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 করা যাবে না মাজার ভাঙা যাবে না কেন ভাঙবেন আপনি মাজার ভাই আমাকে একটু বলেন তো আপনি ওই কেন ভাঙবেন আপনাকে বলছে যে বুক সমানের উঁচু কোনো কবরস্থান থাকতে পারবে না আপনি আপনার মানুষের বুক সমান কইছে না হাতির বুক সমান কইছে না কি আপনি কিভাবে বুঝছেন যে এই পরিমাণ এই জন্য এটা ভাঙতে হবে আপনি কোন আরবি কি অনুবাদ করছেন বলেন তো আপনি কীভাবে অনুবাদ করছেন যেমন আমরা আমরা একটা কথা বলি যে সংখ্যা ক্ষেত্রে আপনাকে বলছে হয়তো আপনি আসমান সম্পর্কে আপনার বলছেন মানে 7 আসমান আপনি কি 7টা আসমান আপনি 1 2 3 4 5 6 7 ধরে নেবেন হ্যাঁ ধরে নিতে পারেন আপনি ওইভাবে যদি অত বড় বিজ্ঞানী হয়ে থাকেন ওই জ্ঞান দিয়ে আপনি ধরবেন নাহলে পরে আপনি যেটুকু বুঝছেন ওই পর্যন্ত আপনাকে বুঝতে হবে আসমান আপনি নিজের মাথার চুলের খেয়াল নাই আপনার আপনি আসমান নিয়ে ব্যস্ত আছেন আপনি নিজে সুস্থ মতো ভালো মতো ঠিক মতো পরিমাণ মতো পুষ্টি মতো আপনি খাবার পেতেছেন না আপনি আছেন মনে করেন যে মাটির তৈরি না নূরের তৈরি আপনি মাটি আর নূর সম্পর্কে কতটুকু জানি আপনি বলতেছি বারে বারে এটা আপনাকে আমি ই করতেছি না আমি কতটুকু জানি মাটির সম্পর্কে নূর সম্পর্কে জানি যে 13-14টা পদার্থ দিয়ে মাটি তৈরি কিন্তু তাই বলে কি আমি সব জানি আমি প্রত্যেকটা পদার্থের বিশ্লেষণ জানি আমি তো জানি না আপনিও তো জানেন না তাহলে আপনি তো অনুবাদটা করছেন যে মাথার মধ্যে অনুবাদটার মধ্যে তো ঝামেলা আছে আপনি যার অনুবাদকে আমি বিশ্বাস করতেছেন মনে করেন বাংলা অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন প্রথম তারপরে না আপনি আমরা পাইছি তো এই বাংলার অনুবাদটা করছে গিরিশচন্দ্র সেন আর আপনি ওইটাকে আপনি একেবারে ওইটা দেখে দিয়ে আরেকজন করছে সেটা দেখে আরেকজন করছে দেখে দেখে না হইলে অনুভূতি নিয়ে করছে কেউ না কেউ তো প্রথম এটা করছে তো করার মধ্যে তো ভুল আছে এটা কি আপনাকে শেখাই দিতে হবে কিংবা আমাকে এটা কি আমাকে কোনো জায়গায় লেখা থাকতে হবে যে এই দেশের মধ্যে ভুল আছে না এটার মধ্যে ভুল আছে আপনার বোধের মধ্যে আপনি বুঝছেন ভুল ভাঙতে হবে মানে আপনার কি কিভাবে ভাঙতে হবে আপনি আপনি জানেন মনে করেন আপনি ভাঙার বিষয়টাই দিলেন যে আপনি তাহলে ডিম ভাঙবেন ডিম আপনাকে ভাঙে বাঁচতে হবে না তো ওই ভাঙা আর আপনার হাত পাও ভাঙা এটা কি এক ডিম ভাঙা আর হাত পাও ভাঙা ভাঙা তো একই শব্দ তা আপনি তো ভাঙতেছেন ওই ভাঙাকে ওই ওই ক্ষেত্রে বলা হয়েছে
ওইটা ওইটা আপনার ওইটা এমন একটা ভাঙা ভাঙা যে আপনি বলতেছেন ভাঙতেছেন যে ভাঙা শব্দটার উপর দিয়ে ওইটা হয়তো আপনার মনের যে কালিমা আছে, মনের যে বাধা আছে, মনের যে দেওয়াল আছে, মনের আপনার ওই মাজারে যাওয়ার ক্ষেত্রে মনের যে দেওয়াল আছে ওই দেওয়াল হয়তো ভাঙতে বলছেন, হয়তো আপনি ওই মসজিদের দেওয়াল ভাঙতেছেন যায়, এটা কোনো কথা? পিরাউলিয়ার দেশের মানুষ আমরা, আর আমার তো আমরা সবাই জানি, আমাদের পরিবার, আমাদের গোষ্ঠী সবাই আমরা জানি যে আমরা বাইরের কোনো রাষ্ট্রের সৈয়দ, কোনো একজন অলি আল্লাহ আমার এরকম এরকম সিরিয়ালও আছে। এগুলো ওই যে যে নাম আছে, একজনের পর 30-40টা নাম আছে, একজনের পর একজন, তারপর একজন, তারপর একজন, তারপরে একজন, তারপরে আমি, ওই সিরিয়াল আছে। সিরিয়ালটা আবার আমি খুব যে অ্যাপ্রিসিয়েট করি এটা না, ওইটাকে সঠিক করার ব্যাপার আছে, ওইটা অনেক সময় শ্রম দেওয়া লাগবে ওইটাকে করতে। এই যে মাজারের বিষয় বলতে যাই আর অন্য বিষয়ে ভুলে গেছি। তো মাজারে কি হয়? মাজারে যেটা হয় সেটা হলো যে একজন আরেকজনের সাথে গল্প করে, চাটাম করে, বিভিন্ন ধরনের মিউজিক হয়, গান হয়, ওর মধ্যে থেকে আইডিয়া বের হয়, ওর মধ্যে থেকে সৃষ্টিতত্ত্ব, জ্ঞান তত্ত্ব, উম, ভালোবাসার বিস্তার হয়, ওইখান থেকে এসে বন্ধুত্ব হয় মানুষের মানুষের, বাউলে বাউলে বন্ধুত্ব হয় এখানে। আর আপনি, আমি কিংবা আপনি কি করলেন যে ওইটাকে ভাঙা শুরু করে দিলেন, হাদিসটাকে ভালো মতো পড়ে আপনি দেখেন কি ভাঙছে। এটা 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 ভালো হয়নি, ভালো হয় না। এটার মানে হলো কি, আপনি একটা অন্যায়কে ঢাকার জন্য আরেকটা অন্যায় করতে পারেন না। এই যে গাজী টায়ার একজন চরম দুর্নীতিবাজ, অন্যায়কারী একজন, রাষ্ট্রের একজন নিপীড়ক, একজন রাজনীতিবিদ, অর্থ লোভী একজন রাজনীতিবিদ। গাজী টায়ার, ওই যে হাসিনা গাজী তার বউয়ের নাম। হাসিনা মনে হয়েছিল মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম হলো শেখ হাসিনা, আর একজন হাসিনা আছে ওই যে গাজী টায়ার, গোলাম দস্তগীর গাজী, বিক্রম না বীরুত্তম না কি যেন, বীরশ্রেষ্ঠ না কি যেন, মুক্তিযোদ্ধা। সে খুব খারাপ। আপনি তার ফ্যাক্টরি পোড়াই দিবেন, ওইখানে 2000 লোক কাজ করে, 2000 লোক ওই কারখানাটায় কাজ করে বেতনভুক্ত, আপনি তার ফ্যাক্টরিটা পোড়াই দিবেন? প্রকৃতির নির্মম পরিহাস, ওইখানে প্রায় 200 জন পুড়ে মারা গেছে। কেন এটা করতে গেলেন? আপনার আমাদের কি চাহিদা ছিল? ওইটা চাহিদা ছিল, আমাদের চাহিদা ছিল ন্যায় প্রতিষ্ঠা। সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধকতা ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা এখন নাই, তাহলে কি এখন আপনাদের এই প্রতিবন্ধকতা পার হয়ে গেছে, এখন আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন। ন্যায় প্রতিষ্ঠা করা কি গাজী টায়ার পোড়াই দেওয়া, আরএফএল পোড়াই দেওয়া, মানে ব্যাংক লুট করা, থানা লুট করা, ন্যায় প্রতিষ্ঠা করা মানে না তো। ন্যায় প্রতিষ্ঠা তো এইভাবে হয় না, ন্যায় প্রতিষ্ঠা তো এটারে বলে না। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আপনাকে বিবেকবান হতে হবে, বিশেষ করে আপনাকে আপনাকে বুদ্ধিমান হতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে তো বুদ্ধি লাগে, বিচারকরা শিক্ষিত হয় কেন এত? কারণ বুদ্ধি লাগে বিচার করতে। বেলে পরে তো আপনার কাছে মনে হবে যে ওটা তো এক প্যাকেট বিস্কুট চুরি করছে, ওর হাত কেটে দাও। ওখানে আছে স্পষ্ট যে তার হাত কাটতে হবে। আর আর কি পরিমাণ, কোন জায়গাতে কতটুকু কাটবে, এটা তো বিচারকের উপর নির্ভর করবে। তো এই জন্য বিচারকের জ্ঞান প্রয়োজন। তো আপনি একটা পাউরুটি চুরি করার জন্য আপনি তার হাত কেটে দিবেন? দিবেন কিনা, কতটুকু কাটবেন, এটা হলো বিচারকের বিষয়। এই জন্য বিচারক হইতে হলে অনেক জ্ঞান লাগে। তো আপনার যদি বিচার বিশ্লেষণ জ্ঞান না থাকে, তাহলে পরে তো আপনি আপনি তো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি কেন ভাঙবেন? ভাঙার সিদ্ধান্ত আপনি নিলেন কেন? হয়তো যৌথভাবে অনেকে মিলে একসাথে হয়ে প্রোগ্রাম করে আসছেন, এরকম না বিষয়টা। আপনি যদি না আসতেন, আপনাকে খুব জোর করে আনতে পারতাম না এই লুটতরাজের ক্ষেত্রে। অনেকে উৎসাহী দেখতেও আসছে, কেউ কেউ, তারাও তো এখানে পুড়ে মারা গেল। যশোরে একটা হোটেলে ওইভাবে ডাকাতি, মানে লুটপাট করতেছে,
নিচে থেকে দিছে আগুন ধরে, 25 জন না কয়জন জনে পুড়ে মারা গেছে। এই নির্মমতা প্রকৃতি সহ্য করে না, নির্মমতা প্রকৃতি সহ্য করে না, আল্লাহ সহ্য করে। আল্লাহ তো অসীম ধৈর্যশীল, আল্লাহ তো শত গুনাহ করলে একজনকে মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহর প্রতি অত বিরূপ ধারণা করে লাভ নাই। দেখেন না, হুজুররা কান্নাকাটি করতে করতে, দোয়া করতে করতে আল্লাহ দোয়া কবুল করে নিছে। যাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে হইতো, তাকে এখন সবাই হাসিনা বলতেছে, শেখ হাসিনা বলতেছে। মাননীয় প্রধানমন্ত্রী আর কয় না, এক্স প্রাইম মিনিস্টার কয়। শ্রদ্ধাবোধ উঠে গেছে। আল্লাহ কারে কি কখন আপনার করবে, কখন কারে সম্মানিত করবে আর কখন কাকে অসম্মানিত করবে, এটা তো আল্লাহর ব্যাপার, এটা তো আমাদের কারো ব্যাপার না। এই জন্য বললাম মাজার ভাঙবেন না। আর সর্বশেষ মাজার বিষয়ে কথা হলো, মাজারে অনেক পঙ্গু মানুষ, অনেক কর্মহীন মানুষ, অনেক দরিদ্র মানুষ একবেলা পেট পুড়ে খাইতে পারে। যে মাজারেই যান ওইখানে একটা পাক শাক, একটা খিচুড়ির ব্যবস্থা থাকে সর্বনিম্ন, একবেলা সে অন্তত খিচুড়িটা খাইতে পারে, নাহলে তার ভিক্ষা করে খাওয়া লাগতো। হয়তো সে একটু বাজাইতে পারে কিংবা একটু গান গাইতে পারে, তাতে কি, সে ওইখানে খাইতে পারতেছে, নিরাপদে ঘুমাইতে পারতেছে, শেড থাকে ম্যাক্সিমাম ইসে। আপনি ভেঙে গুঁড়া করে দিলেন, কতজন মানুষ ওই গাজী টায়ারের কোম্পানির ওই 2000 মানুষের পরিবারের অবস্থা কি, তাদের বেতন চলতেছে? ওই 2000 মানুষের তো বেতন বন্ধ। বলেন, ওই 2000 মানুষের বেতন বন্ধ হলে পরে কমপক্ষে 10,000 মানুষ আছে। ওই এক জায়গায় একটা মেজের কাঠি ফায়ার করছেন, একটা ম্যাজ লাইট ফায়ার করছেন, ধ্বংস হয়ে গেছে 10,000 মানুষের ভবিষ্যৎ। টাকা ওইটা পুড়ে গেছে, কাগজের টাকা, ওইটা আলাদা হিসাব। টায়ার পুড়ে বায়ু দূষিত হয়েছে, সেটাও খুব ক্ষতিকর। ওই টায়ার অত জিনিস একসাথে যদি পড়ে তাহলে দেশের অবস্থা হয় কি, বায়ুর অবস্থা হয় কি। তো যেই স্বপ্ন দেখে ছাত্র জনতা এই বিজয় অর্জন করছে, সেই স্বপ্নটাকে বাঁচায় রাখতে হবে। যেহেতু বাস্তবতাটা তাই, আমাদের বাস্তবতা হচ্ছে এই, এখন কার যে গভর্নমেন্ট আছে, ইন্টেরিয়র গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে সহ্য করা, এই গভর্নমেন্টকে কিছু কাজ করার সুযোগ দেয়া। কারণ এখানে কিছু জ্ঞানী লোকজন আছে, এর মধ্যে ম্যাক্সিমামই ভালো লোক, সবই দলীয়, নির্দলীয় নিরপেক্ষ তো কেউ হয় না। এটা তো আবার প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলছেন। আরেকটা জিনিস, বেগম খালেদা জিয়া খুব একটা আলোচনায় নাই। খালেদা জিয়ার মতো এরকম একজন আপসহীন নেত্রী, বয়সের কারণেই হোক আর যে কারণেই হোক, কিংবা তারেক রহমানের সক্রিয় উপস্থিতির কারণেই হোক, বাংলার মানুষের প্রাণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এবং শেখ হাসিনাও কিন্তু বাংলার মানুষের অত্যন্ত প্রাণপ্রিয় একজন নেত্রী ছিলেন, এখনো অনেকের প্রাণপ্রিয় নেত্রী। তাতে কি, আপনি যে স্বপ্ন দেখাইছিলেন সে স্বপ্ন তো মেট্রো রেল হয়েছে, কি কি হয়েছে, এরকম টানেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, ওভারব্রিজ হয়েছে, এগুলো হয়েছে। আবার অত্যাধিক দ্রব্যমূল্যের দাম বাড়ছে, অত্যন্ত স্বজনপ্রীতি হয়েছে, জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল হয়েছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আবহাওয়ার রাজধানী হয়েছে, চারপাশ দিয়ে জলাশয়, নদ নদী যা আছে সব ভরে ফেলছে। একেবারে 1% মতো আছে, যা আছে তা তো দূষিত। এমন কোনো জলাশয় নাই মুক্ত, ঢাকার 100 কিলোমিটারের মধ্যে মুক্ত এমন কোনো জলাশয় নাই যেটার পানি আপনি পান করতে পারবেন। এটা সম্ভবই না, এটা অসম্ভব। সুতরাং আমাদের খাল বিল নদী নালাগুলোকে ঠিক করতে হবে। এটা ঠিক করা সম্ভব হবে, আমাদের পানিকে ভালো বানাইতে হবে।
খাওয়ার উপযুক্ত বানাইতে হবে পানিকে, নাহলে তো শাকার মাছে ভরে যাবে। শাকার মাছও বাঙালির সাথে পারবে না, শাকার মাছ খাওয়া শুরু করে দিচ্ছে ইতিমধ্যে। দেখেন না ওই যে থাইল্যান্ডেই করছে আপনার, ওর নাম হলো তেলাপিয়া মাছ নিষিদ্ধ করছে, আর আমাদের দেশের তেলাপিয়া মাছ 250 টাকা কেজি। আর ওইখানে মনে করেন 10টা মাছ মাইরে দিলে 100 টাকা পায়। আমাদের দেশে যেমন একসময় ছিল ইঁদুর মাইরে লেজ সংগ্রহ করে নিয়ে যেতে হতো, তাহলে 300 না কত ইঁদুর মারলের জন্য একটা রেডিও পাওয়া যেত। ওরকম ওই দেশের ওইটা, ও দেশের মানুষ ওই মাছ খাইতে চায় না। আমাদের দেশে তো ব্যাপক জনপ্রিয়। যে সমস্ত ওই যে ফিশ ফ্রাইয়ের দোকান আছে না, ওইখানে তো বিভিন্ন ধরনের মাছ আছে, কিন্তু বাঙালির সবচেয়ে জনপ্রিয় মাছ কিন্তু তেলাপিয়া, এবং একটু দামেও কম হয়। তো এই 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 হলো ব্যাপার, এক এক জায়গায় এক এক রকম। তো এই যে শাকার মাছও আমাদের কিছু করতে পারবে না, শুধু আমাদের পানিটাকে ভালো করতে হবে। আমাদের চারপাশে যে নদ নদী খাল জলাশয় বিল এগুলো আছে, এগুলোকে ভালো করতে হবে, এগুলোর পানিকে ভালো করতে হবে। শিল্প কলকারখানার বর্জ্য যেন আমাদের এই মূল স্রোতধারায় যে মিশতে না পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই তো বিষয়, এই কথা বলতে গেলাম কি আর বললাম কি। আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হলো যে আমাদের ক্রিকেট টিম কিন্তু একটা বিরাট ঘটনা ঘটাইছে। ক্রিকেট টিম যে ঘটনাটা ঘটাইছে সেটা হলো যে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাইছে, টেস্ট 2টে টেস্ট, তাও মানে বীর বিক্রমে হারাইছে। মনে হয়েছে যে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হারলো, এরকম মনে হলো খেলাটা দেখে। আমাদের যে একজন রানা, একজন বোলার বের হয়েছে, অনেক স্পিডি বল করে। এমনিতে আমাদের বোলারগুলো খুব ভালো, তাসকিন তো খুবই সুন্দর, খুবই ফিট, তার হাইট টাইট মিলে রানা তাসকিনেরা দুজনই খুব ভালো। বোলারগুলো যেরকম পড়ছে সেরকম পড়ছে ব্যাটসম্যানগুলো। একটা অসাধারণ ব্যাটসম্যান তো আছে আমাদের, তারে তো অধিনায়ক করা উচিত আমার মতে। মিরাজ নাম তার, মিরাজকে টেস্টের অধিনায়ক দেওয়া উচিত। আর এখন যে অধিনায়ক আছে তাকে ওয়ানডের অধিনায়ক দিতে হবে, আর টি-20-র অধিনায়ক দিতে হবে আরেকজন, ওই যে সেও খুব ভালো করে, তারা দিতে হবে। 3টের জায়গায় 3জনকে অধিনায়ক বানাইতে হবে। একজনকে যে এখন অধিনায়ক আছে, একজন 3 সেক্টরে অধিনায়কত্ব করার মতো মেরিট তার নাই, তার রানের অবস্থা খুব খারাপ। তো এটা বলতেছিলাম যে যত যে এই যে যে এইটা কিন্তু চাইছি, এই যে ছাত্র জনতার বিজয়, এই বিজয়ের মাধ্যমে এই ক্রিকেটারদের যে বিজয়, এরকম হবে প্রত্যেকটা বিজয়। গাজী টায়ারকে পোড়াবেন কেন আপনি? গাজী টায়ারকে রাষ্ট্রায়ত্ত করে নেন, গাজী টায়ারকে মালিকানা পরিবর্তন করে দেবে রাষ্ট্র। ওইখানে 2000 লোক কাজ করে, ওইখানে 20,000 লোক কাজ করবে। এইটা হবে। আপনি পোড়াই দিবেন, আপনি একটা জ্ঞানী ছেলে, আপনি পড়ালেখা করেন, আপনি ছাত্র, আপনি কি পোড়ানো জ্বালানোতে বিশ্বাস করেন? পোড়ানো জ্বালানোতে বিশ্বাস করলে হবে না। আপনারা তো আমাদের সম্পদ, আপনারা তো ভালো, আপনারা তো ভালো ছেলে মেয়ে। এখন একটা গান গাই আপনাদেরকে নিয়ে। তোরা ভালো ছেলে মেয়ে, তোরা বড় ভালো রে, তোরা ভালো ছেলে মেয়ে, তোরা বড় ভালো রে। তোর হাত ধরে যাব বাকিটুকু পথ, তোর কাছে রেখে যাব সব সম্পদ। তুই বড় ভালো ছেলে, তোরা বড় ভালো রে, তোরা ভালো ছেলে মেয়ে, তোরা বড় ভালো রে। সত্যি তোমরা যারা ছাত্র আছো, তাদের কাছে আমরা ঋণী। সত্যি রাষ্ট্রটা ভালোভাবে চলছিল না, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার প্রেস সেক্রেটারি হিসেবে নাইমুল ইসলাম খানকে নিয়োগ দিলেন,
তখনই তার সিদ্ধান্ত ভুল ছিল। যেমন তার মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল রাজাকারের সাথে, রাজাকারের ছেলের বা নাতির সাথে। যেমন করে ভুল ছিল রাগ অনুরাগের বশে মুক্তিযুদ্ধের সমস্ত কুঠা বাদ দিয়ে দেওয়া, তেমনই ভুল ছিল নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি নিয়োগ করা, যে নিজেকে রাজাকারের পুত্র বলে ঘোষণা করে। তার বাবা যে কোনো বিখ্যাত রাজাকার তা না, সে নিজে নিজে খুঁচাই খুঁচাই ওইটা বাইর করছে যে সে রাজাকারের ছেলে, কারণ তার ভেতরটা এরকম রাজাকার। তার বাবা এরকম ভালো লোক ছিল তার বাবাও, কিন্তু সে ওইটা বুঝতে ব্যর্থ হয়েছিল মানুষের সেন্টিমেন্টটা। এই যে নাইমুল ইসলাম খান, আপনার কোনো গোপনীয়তা থাকলো, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রীর কি কোনো গোপনীয়তা থাকলো যখন একজন রাজাকার পুত্র তার প্রেস সেক্রেটারি হয়ে গেল? প্রেস সেক্রেটারি মানে কি? তার এখন কলিজার খবর পর্যন্ত সে জানে। তো ব্যক্তিগতভাবে আমি আমার বন্ধুদের সাথেও আলাপ করছি, যেদিন এই নাইমুল ইসলাম খান নিয়োগ পায়, কারণ নাইমুল ইসলাম খান আমার খুব মানে তার আমার লিঙ্ক আপ তার সাথে আমার আছে, তার জানাশোনা আছে, তার সম্পর্কে ওয়াকিবহাল, ব্যাপকভাবে ওয়াকিবহাল আমি, কারণ তার ওইখানে আমার বন্ধু বান্ধব চাকরিও করছে। তার 3টে পত্রিকা ছিল, 3টেই বন্ধ। তো এই যে 3টে বন্ধ হয়ে গেল, এই যে এখানে যে স্টাফগুলো ছিল তাদের কি হবে? ওটা বিক্রি করে দিয়েছে। নাইমুল ইসলাম খান তো ভিলেন দি গ্রেট, ব্যাপক জ্ঞানী লোক। ওই যে কয় না, নো আইডিয়া অ্যাট অল, ওই সেই লোক হলো নাইমুল ইসলাম খান। মানে ব্যাপক টকশো করার আগে ব্যাপক প্র্যাকটিস করে আসে, কি বলবে, কতটুকু বলবে, বাংলা বলবে না ইংরেজি বলবে, শব্দচয়ন থেকে শুরু করে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে জিনিসটাকে সলিড একটা মুভমেন্ট এনে তারপরে টকশোতে এসে ওইটাকে ছাড়ে। সেই লোকরে বানাইছে প্রেস সেক্রেটারি। রাজাকার খারাপ তা আমি বলি না, কিন্তু তার 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 রাজনৈতিক আইডিওলজি আর নাইমুল ইসলাম খানের রাজনৈতিক আইডিওলজি কিন্তু এক না। আমি নাইমুল ইসলাম খানের খারাপ কিন্তু বলতে চাইনি, একটু বলা হয়ে গেছে হয়তো, কিন্তু আমি ওইভাবে বলতে চাইনি। আমি এটাই বলতে চাইছি যে আমাদের নেত্রীর আওয়ামী লীগের যে আইডিওলজি আর নাইমুল ইসলাম খানের যে আইডিওলজি সেটা এক না। নাইমুল ইসলাম খান যেটা মুখস্থ করে এসে বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য, সেইটা শুনে সে খুব বিগলিত হয়ে গেছে। যেমন তার মেয়েকে বিয়ে দিয়ে দিছে রাজাকারের নাতির সাথে, যেমন মানে তাৎক্ষণিক একজন মানে নির্জ্ঞান মহিলাদের মতো, সে নির্জ্ঞান নেতার মতো আর কি, খুবই হামখোদাই যাকে বলে, এরকম একজন নেতার মতো বলে দিল যে কোটাই থাকবে না। এই যে অবহেলা, কোটা থাকবে না, এই যে কোটা থাকবে না শব্দটা, এইটা যদি বলেন শেখ হাসিনার পতনের কারণ কি, এইটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো নাইমুল ইসলাম খান। এদের মতো যে চাটুকারদের যে আপনি নিয়োগ দিয়েছেন, চাটুকার বললাম না, এদের মতো যে ফন্দি ফিকিরবাজ লোকজনকে আপনি নিয়োগ দিয়েছিলেন, এটা ছিল খারাপ। ইটস নট গুড। রাষ্ট্রের জন্য এটা ভালো হয় নাই। আশা করি ছাত্র জনতার এই সরকার আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মাটির জন্য, বাংলাদেশের আবহাওয়ার জন্য ভালো করবেন, ভালোটাই আশা করি। তো বকবক করি যে এরকম যে বকবক করি, এই বকবক করার আসলে কোনো অর্থ কি কখনো হবে কিনা জানি না। এর মধ্যে কোনো ফায়সা কথা, কোনো বেফাস কথা কইলে তো একেবারে গদে গেছি, মানে সর্বনাশ, সারা হ্যান্ডকাপ হয়ে যাবে। এখন অবশ্য কোনো কাউরে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নেই। এটা মিথ্যা কথা বলে তো কোনো লাভ হবে না। ছাত্র জনতার এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে, এই তত্ত্বাবধায়ক সিস্টেম আসার পরে, ডাক্তার ইউনূস আসার পরে ফেসবুক কিংবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিংবা এই মত প্রকাশের জন্য কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, আমার জানা মতে হয়নি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা বলতে শেষ হয় না, বক বক তো ইচ্ছা মতো করতে ইচ্ছা করে, কারণ এখানে কোনো ব্যাকরণ লাগে না, ট্যাক্স লাগে না, ট্রাফিক লাগে না, জ্যাম লাগে না, কিছু লাগে না। কখনো কখনো মাঝে মাঝে মোবাইল বন্ধ হয়ে যায়, যার জন্য পরে বিদায় নিতে পারি না। তো আজকে যে জন্য ডবল বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।